যে বছর রবীন্দ্রনাথ তাসের দেশ নামক নাটিকাটি প্রকাশ করছেন অর্থাৎ 1933, সেই বছর তিনি প্রকাশ করছেন দুই বোন নামক উপন্যাস, যেটি তিনি রাজশেখর বসুকে উৎসর্গ করেছিলেন বলে আমরা সবাই জানি। এই একই বছরে প্রকাশ করছেন মানুষের ধর্ম নামক প্রবন্ধ, যেটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কমলা লেকচার সিরিজের অন্তর্গত ছিল। আবার প্রকাশ করছেন বিচিত্রতা নামক কবিতার বই, যেটা নন্দলাল বসুকে উৎসর্গ করেছিলেন। এরই পাশাপাশি প্রকাশ করছেন চণ্ডালিকা এবং বাঁশরী, এবং এই বছর শেষ যে রচনাটি প্রকাশিত হতে দেখি তার নাম ভারত পথিক রামমোহন রায়। অর্থাৎ 1933-এ তাসের দেশ প্রকাশ করার পাশাপাশি কি কি রচনা আরো প্রকাশিত হয়েছে সেই বিষয়ে আমরা একটা ধারণা পেলাম। 1933-এর আগে অর্থাৎ তাসের দেশ প্রকাশিত হবার আগে 1932-এ তিনি প্রকাশ করছেন পুনশ্চ নামক কাব্যগ্রন্থ, এবং 1933-এ তাসের দেশের পর অর্থাৎ 1934-এ তিনি প্রকাশ করছেন মালঞ্চ এবং চার অধ্যায় নামক উপন্যাস। অর্থাৎ তাসের দেশের সময়কালে কি প্রকাশ পেয়েছে, তার আগে কি রচনা প্রকাশিত হয়েছে, এবং তাসের দেশের পরবর্তীকালে কোন রচনা প্রকাশিত হয়েছে, এই বিষয়ে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম। আমরা সবাই জানি যে এই যে তাসের দেশ নামক নাটিকাটি, এটি তিনি উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে, এবং এই যে নাটিকাটি, এটি আসলে একটা আষাঢ়ে গল্প। এই ছোট গল্পের নাট্য রূপ। এই যে ছোট গল্পটি অর্থাৎ একটা আষাঢ়ে গল্প, এটি 1892-এ প্রথম প্রকাশ পায় এবং গল্পগুচ্ছের প্রথম খণ্ডের অন্তর্গত হয়। গান, সংলাপ এবং দৃশ্য যোজনার হাত ধরে এই একটি আষাঢ়ে গল্পের নাট্যরূপ দেওয়া হয়েছিল, যার নাম তাসের দেশ। 1933-এ তাসের দেশ প্রথম প্রকাশ পেলেও 1938-এ এর দ্বিতীয় পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হয়। তখন এই নাটিকাটি নতুন চেহারা নেয়। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ বিশেষত নাটক লেখার ক্ষেত্রে বা কবিতা লেখার ক্ষেত্রেও প্রচুর কাটাকুটি করেছেন। একই লেখা বারবার রিরাইট করেছেন, কারণ তার মনের মধ্যে সবসময় একটা অতৃপ্তি কাজ করত যে তিনি যেটা বলতে চাইছেন সেটা লেখার অক্ষরে ঠিক ফুটে ওঠেনি, যে কারণে তিনি একটা লেখাকে বারবার রিরাইট করতেন, পুনরায় লিখতেন এবং ছোটখাটো পরিবর্তন করতেন। অনেক সমালোচক মনে করেন যে তাসের দেশ এই যে নাটিকাটি, এর সাথে রবীন্দ্রনাথের অচলায়তন নাটকের একটা সাদৃশ্য রয়েছে ভাবগত। যে উদ্দেশ্য নিয়ে রবীন্দ্রনাথ এই তাসের দেশ নাটিকাটি লিখেছিলেন, সেটার আভাস আমরা একদম প্রথমেই উৎসর্গ পত্রেই দেখতে পাই। সেখানে তিনি কি লিখছেন সেই অংশটা আমাদের মনোযোগ দিয়ে পড়া উচিত। সেখানে তিনি লিখছেন, স্বদেশের চিত্তে নূতন প্রাণ সঞ্চার করবার পুণ্যব্রত তুমি গ্রহণ করেছ, সেই কথা স্মরণ করে তোমার নামে তাসের দেশ নাটিকা উৎসর্গ করল। এই যে কথাটা, এর মধ্য দিয়েই রবীন্দ্রনাথের ভাবনা অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। প্রথমেই আমরা বলি তাসের দেশ, রবীন্দ্রনাথ প্রথমেই বলছেন এটি একটি নাটিকা, অর্থাৎ নাটকের মতো বিস্তৃত আকারে নয়, সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি দৃশ্যের মাধ্যমে জীবনের জটিলতা, সংঘাত বা নাট্যকার নিজের বক্তব্য বিষয় বা মূল ভাবকে কম সময়ে ফুটিয়ে তুলতে চান। কম চরিত্রের হাত ধরে মূল কাহিনীকে প্রকাশ করা এবং নিজের মূল বক্তব্যকে কম সময়ে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই এই নাটিকার উদ্দেশ্য। এই নাটিকাতে প্রচুর অঙ্ক বিভাগ নেই, অনেক বেশি দৃশ্য সংখ্যা নেই। এখানে মোট 4টি দৃশ্য রয়েছে: প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্য এবং চতুর্থ দৃশ্য। এখানেই নাটিকাটি শেষ এই 4টি দৃশ্যে। প্রথম দৃশ্যটি ছাপার অক্ষরে 7 পাতা, দ্বিতীয় দৃশ্যটি ছাপার অক্ষরে 12 পাতা, তৃতীয় দৃশ্যটি ছাপার অক্ষরে 2 পাতা এবং চতুর্থ দৃশ্যটি ছাপার অক্ষরে 15 পাতা, অর্থাৎ সব মিলিয়ে 36 পাতা। প্রিন্টিং এর কারণে অন্যান্য কোনো বইয়ে 1-2 পাতা কম বেশি হতেই পারে। অর্থাৎ মোটামুটি 36-38 পাতার মধ্যে এই তাসের দেশ নাটিকাটি রবীন্দ্রনাথ লিখছেন 4টি মাত্র দৃশ্যকে অবলম্বন করে, এবং সেখানে চরিত্র সংখ্যাও খুব বেশি নয়। এবার আমরা দেখে নেব যে এই নাটিকাতে প্রথম দৃশ্যে কি কি চরিত্র, দ্বিতীয় দৃশ্যে কি কি চরিত্র, তৃতীয় দৃশ্যের সাথে আমরা কোন কোন চরিত্রের সাথে পরিচিত হই এবং চতুর্থ দৃশ্যে আমরা কোন কোন চরিত্রের সাথে পরিচিত হই।
স্ক্রিনে পুরো ব্যাপারটা আমি দেখিয়ে দিলাম। এবার আমরা খুব সংক্ষেপে এই নাটিকাটির কাহিনীটি জেনে নেব। এই নাটিকাটির গল্পটা কি, তারপর এই গল্পের পেছনে রবীন্দ্রনাথের বক্তব্য কি বা এর মূল ভাব কি সেটা সূত্রাকারে জেনে নেব। স্ক্রিনে আমি এক একটা পয়েন্ট দেখাবো, প্রায় 20-22টা পয়েন্ট এই বিষয়ে আমি বলবো, যেটা ছাত্রছাত্রীদের নোটস লেখার ক্ষেত্রেও প্রয়োজন পড়বে এবং নিজের ধারণাকেও স্পষ্ট করতে সাহায্য করবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তাহলে আমরা প্রথমেই এই নাটিকাটির কাহিনীটা জেনে নিই। একদম শুরুতেই আমরা বলেছিলাম যে তাসের দেশ যে নাটিকাটি, এটি একটা আষাঢ়ে গল্প, এই গল্পের নাট্যরূপ। এই যে একটা আষাঢ়ে গল্প, এটি সাধনা পত্রিকার আষাঢ় সংখ্যায় 1892 প্রথম প্রকাশিত হয়। আমরা এই গল্পটি পড়ে দেখেছি, যেখানে 10টি পরিচ্ছেদ রয়েছে এবং 10টি পরিচ্ছেদে যে কথা বলা রয়েছে তাসের দেশেও সেই একই কথা বলা রয়েছে। এই যে একটি আষাঢ়ে গল্প, কার্যত এটা একটা ছেলে ভোলানো গল্প। রবীন্দ্রনাথ এই ধরনের কবিতা, গল্প লিখতেন অনেককে এন্টারটেইন করার জন্য বা সময় কাটানোর জন্য। যাই হোক, এই গল্পের মধ্যেও আমরা দেখতে পাই, মূল গল্পটা আমি সবাইকে পড়ার অনুরোধ করব। আষাঢ়ে গল্পটাও একবার পড়ে নিলে হয়, খুব ছোট গল্প, এমন কিছু বড় নয়। এই গল্পের মধ্যেও আমরা দেখতে পাই যে টেক্কা, বিবি, গোলাম, রাজপুত্র, সদাগর, দহলা, অর্থাৎ যে চরিত্রগুলো তাসের দেশে রয়েছে সেই চরিত্রগুলো একটা আষাঢ়ে গল্পেও আমরা পাই। তাহলে একদম পরিষ্কার ধারণা হলো যে এই গল্পের যেটা কন্টেন্ট বা চরিত্র, তারা সবাই, প্রায় সবাই তাসের দেশ নামক নাটিকাতে উপস্থিত। রবীন্দ্রনাথ এই যে গল্পটার নাট্য রূপ দিয়েছেন, এর পেছনে তার একটা উদ্দেশ্য ছিল। তার কারণ তিনি মনে করেছিলেন যে নাটকের ভাষার মাধ্যমে বা গল্পের ভাষার মাধ্যমে একটা ভাবকে বা একটা তত্ত্ব কথাকে যত তাড়াতাড়ি সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব, তার থেকে অনেক বেশি তাড়াতাড়ি ছড়িয়ে দেওয়া সম্ভব যদি সেটা আমরা গীতের আকারে, নাটকের আকারে এবং অভিনয়ের মাধ্যমে সকলের সামনে তুলে ধরি। যে কারণে আমরা এই নাটিকাতে দেখতে পাই যে এই নাটিকার মধ্যে গানের প্রাধান্য রয়েছে। কারণ রবীন্দ্রনাথ যে কথা নাটকের ভাষায় বলতে পারেননি বা তেমন ভাবে ব্যাপারটা পরিষ্কার করে ফুটে ওঠেনি, তখন তিনি গানের আশ্রয় নিয়েছেন। কারণ তিনি বিশ্বাস করতেন যে কথা সাধারণ ভাষায় বলা সম্ভব নয়, তার থেকে অনেক গভীরভাবে বলা সম্ভব বা ব্যক্ত করা সম্ভব গানের মধ্য দিয়ে। গানের সুর মানুষের অন্তরে গিয়ে প্রবেশ করবে। যে কারণে এই ধরনের যে নাটিকা, সেখানে আমরা গানের প্রাধান্য অনেক বেশি দেখতে পাই। আমাদের দেশ ভারতবর্ষকেও রবীন্দ্রনাথ তাসের দেশের মতোই মনে করতেন। কারণ তিনি লক্ষ্য করে দেখেছিলেন যে এখানকার সাধারণ মানুষ একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বদ্ধ। তারা কেউ নিজেকে মেলে ধরতে পারছে না। সবাই যেন গতানুগতিক প্রথাকে মেনেই আনন্দে রয়েছে। তাসের দেশে রাজপুত্র যেমন সঞ্চার করতে পেরেছিল নতুন প্রাণ, ছবির দলকে যেমন পরিবর্তিত করেছিল সচেতন মানুষে, রবীন্দ্রনাথ আশা করেছিলেন সুভাষচন্দ্র বোসের মতো মানুষ সেই রকমই এই জীবনমৃত দেশে সাড়া জাগাবেন এবং সকলের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করবেন। দাসের দেশ এই যে নাটিকাটি, এর গল্পটা ঠিক কেমন? এখানে আমরা দেখতে পাই রাজপুত্র, সে তার প্রতিদিনকার একঘেয়েমি জীবনে বিরক্ত হয়ে পড়েছে। সে হতাশ। তার মনে হচ্ছে এই জীবন যন্ত্র চালিত। রোজ এক রুটিন, রোজ এক কথা, রোজ একই রকম সব ব্যাপার। সেই জন্য সেই এই একঘেয়েমির জীবন থেকে মুক্তি পেতে চেয়েছে। সে একটু অন্য কিছুর স্বাদ পেতে চেয়েছে, অন্য নতুন কিছু জানতে চেয়েছে। আর আমরা সবাই জানি, কেউ যদি নতুন কিছু জানতে চায়, নতুন কিছু শিখতে চায়, তাহলে তার প্রাথমিক কর্তব্য হলো বাড়ি ছেড়ে বেরোনো। বাড়ির মধ্যে আজকে হয়তো ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু শেখা সম্ভব, কিন্তু একটা সময় ছিল, এখনো সেটা অনেকটাই রয়েছে। কেউ যদি প্র্যাকটিক্যাল অনুভূতি নিতে চায়, অভিজ্ঞতা নিতে চায়, তাহলে তাকে বাড়ির বাইরে যেতেই হবে এবং বাড়ির বাইরে গেলে বুঝতে পারা যাবে যে এই দুনিয়াটা আসলে কত বড়। আমরা কিভাবে কুয়োর ব্যাঙ হয়ে বসে আছি। তো রাজপুত্র, সে এই কথাটা অনুভব করলো যে আমাকে নতুনের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। ঘরে থাকলে হবে না, বদ্ধ লাগছে, ভালো লাগছে না, এই একঘেয়েমি থেকে আমরা মুক্তি চাই। আর এ কারণেই আমরা দেখতে পাই সে
মায়ের কাছে অনুমতি নিয়ে সদাগরকে সঙ্গে করে নতুনের উদ্দেশ্যে যাত্রা করতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই যাত্রা কিছুক্ষণ ঠিকঠাক থাকলেও হঠাৎ প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝার কারণে নৌকা উল্টে যায় এবং তারা কোনো ক্রমে বেঁচে একটা দ্বীপের মধ্যে আশ্রয় নিতে পারে। সেই দ্বীপে গিয়েই রাজপুত্রের চোখ খুলে যায়। সদাগর সেই দ্বীপ দেখে এসে তাকে খবর দেয় যে এই দ্বীপের যারা অধিবাসী তারা কিন্তু অন্যরকম। তাদের চরিত্র, আচরণ, কথাবার্তা, চলন সবটাই যেন কেমন অদ্ভুত। আর এই কারণেই রাজপুত্রের কৌতূহল হয় যে একবার দেখে আসি এই দ্বীপের মানুষগুলো ঠিক কেমন। অর্থাৎ রাজপুত্র তার পরিচিত সীমানার বাইরে যেই গেল তখন নতুন কিছু দেখতে পেল, নতুন কিছু অভিজ্ঞতা করলো। সে তার চেনা জগতের বাইরে একটা নতুন জগৎকে দেখলো। তখন তার মনের মধ্যে একটা ঝড় উঠলো। কারণ এই নতুন জগতের অধিবাসীদের আচার আচরণ, কথাবার্তা, নিয়ম কানুন তাকে অবাক করে তুললো। সে ভাবলো এমনও হয়। আমরা দেখেছি যে বাড়ি ছেড়ে বেরোবার আগে রাজপুত্রের কিছু উক্তিকে তিনি মনে করেছেন যে আমরা অসত্যের বেড়াজালে রয়েছি, এই অসত্যের বেড়াজালকে আমাদেরকে ভাঙতে হবে। যে কারণেই রবীন্দ্রনাথ দেখি আমরা প্রকাশ করছেন যাবই আমি যাবই ওগো। এই গানটা পুরোটা পড়ে দেখলে বোঝা যাবে যে এর ইনার মিনিংটা কি, এর মূল কথাটা কি। অর্থাৎ রাজপুত্রের মনের কথা এই গানের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। তারপরে আবার একটা আমরা গান দেখতে পাই যেখানে বলা হচ্ছে নীলের কোলে শ্যামল সেথায় নামি যদি। মানে নতুনের উদ্দেশ্যে যাত্রা করার যে আনন্দ, সেই আনন্দটা রাজপুত্র পেতে চাইছে। যদিও আমরা দেখতে পাই রাজপুত্রের যিনি মাতা তিনি কিন্তু রাজপুত্রকে বলছেন তোমার অভাবটা আসলে অভাবেরই অভাব। অর্থাৎ অভাব নেই, এই কারণেই তুমি অভাব অনুভব করছো। তখন আমরা দেখতে পাই আবার গানের মধ্য দিয়ে রাজপুত্রের মনের কথা রবীন্দ্রনাথ প্রকাশ করছেন। গানের শেষ লাইনটা কি, পুরো গানটা তো আমি শেয়ার করে দিচ্ছি। শেষ লাইনে বলা হচ্ছে ভিটার কোণে হতাশ মনে রইব না আর কভু। অর্থাৎ বাড়ির মধ্যে আমি আর কোনোভাবেই আটকে থাকবো না, এইভাবে নিজেকে হতাশ করব না, এইভাবে রোজ ফ্রাস্ট্রেট হব না। আমি এর বাইরে অন্য একটা জগৎকে জানতে চাই, চিনতে চাই, দেখতে চাই, অনুভব করতে চাই। এবং রাজপুত্র এই কথা বলার পর আবার একটা গানে আমরা দেখতে পাই সেখানে একটা অসাধারণ কথা বলছেন, যেটা কিন্তু আমরা নিজের প্র্যাকটিক্যাল লাইফে অর্থাৎ বাস্তব জীবনেও অভিজ্ঞতা করি। এই অংশটাতে তিনি কি বলছেন গানে, তিনি বলছেন ভিখারি মন ফিরবে যখন ফিরবে রাজার মতো। অর্থাৎ যে মানুষটা একটা শূন্য মন নিয়ে বা পূর্বের কিছু অভিজ্ঞতা যতটুকু সে শিখেছে সেটা নিয়ে সে নতুনের উদ্দেশ্যে যাত্রা করছে, সেই নতুনকে দেখে, নতুনকে জেনে, নতুন মানুষকে, তার ব্যবহারকে, তার কালচারকে সবকিছু দেখে এত সমৃদ্ধ হবে যে সে রাজার মতো ধনবান হয়ে উঠবে। সে যেন সম্পদে ভর্তি হয়ে যাবে। আসলে এই ব্যাপারটা অনেকাংশেই সত্যি। যে মানুষ ভ্রমণ করেছে, যে নিজের পরিচিত সীমার বাইরে পা রেখেছে, যে অন্য দেশ গেছে, অন্য রাজ্য গেছে, অন্য জাতের মানুষের সাথে থেকেছে, অন্য কালচারে সময় কাটিয়েছে, সে বুঝতে পারবে যে তার কিভাবে ধীরে ধীরে অন্তরটা সমৃদ্ধ হচ্ছে। তখন ছোটখাটো বেড়াজালের বাইরে গিয়ে সে অনেক কাজ করতে পারবে, কারণ তার ধ্যান ধারণা পাল্টাবে। অন্যের সাথে মিশে, অন্যের জীবনকে দেখে, অন্যের কালচারকে দেখে তার অভিজ্ঞতা পাল্টাবে, তার মনের মধ্যে নতুন কিছু অ্যাড হবে। আর এ কারণেই আমরা বেড়াতে যাই। আমরা বেড়াতে যাই কারণ পুরনোকে পিছনে ফেলে নতুন কিছু জানতে চাই। যাই হোক, যে কথাটা বলছিলাম যে সদাগর এই নতুন দ্বীপে এসে রাজপুত্রকে খবর দিল যে এই নতুন দ্বীপের অধিবাসীরা ঠিক কেমন কেমন। প্রসঙ্গত উল্লেখ্য, যে দ্বীপে এসে রাজপুত্র এবং সদাগর পৌঁছেছিল সেই দ্বীপটা ছিল তাসের দ্বীপ। এই দ্বীপের যারা অধিবাসী তারা কাগজের দ্বারা নির্মিত, বলা ভালো চার রঙের তাস জাতীয় এক ধরনের প্রাণী। এবং এরা সবাই নিয়মে বাঁধা। এরা গতানুগতিক প্রথার যে নিয়ম সেটাকে দীর্ঘকাল মেনে আসছে এবং এখানে এক অদ্ভুত রাজত্ব চলে। প্রসঙ্গত আমি ছক্কা ও পঞ্জার সাথে রাজপুত্রের কথোপকথনের কিছু অংশ স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, তাহলে বোঝা যাবে নিয়ম সম্পর্কে দুজনের মধ্যে কি কথাবার্তা হয়েছে। আসলে একজন দীর্ঘকাল একটা নিয়মকে মেনে আসছে, আর আরেকজন রাজপুত্র, সে বলতে চাইছে আমি আমার ইচ্ছে মতো বাঁচি,
আমার মন যা চায় আমি তাই করি। তো তারা ছক্কা পঞ্জা বা ওই দেশের অধিবাসীরা অবাক হয়ে যায়। ইচ্ছে ইচ্ছে বলে কিছু আমার ব্যাপার হয় নাকি? নিয়মটাই বড় কথা, যেটা চলে আসছে দীর্ঘকাল ধরে। এই যে নিয়ম আর ইচ্ছের মধ্যে সংঘাত, এই সংঘাতের জায়গাটাই কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয়। এবং এই কথোপকথনগুলো খুব মনোযোগ সহকারে পড়া প্রয়োজন। কারণ নিয়ম এবং ইচ্ছের সংঘাত কিভাবে এগিয়ে চলেছে এবং পরবর্তীকালে তাসের মানুষদেরকে সচেতন মানুষে রূপান্তরিত করেছে, সেটা দেখার মতো বিষয়। সেটাই এই নাটিকাতে বোঝার মতো বিষয়। রবীন্দ্রনাথ কি বলছেন? রবীন্দ্রনাথ বলছেন, এই দ্বীপের যারা অধিবাসী, তাদের কোনো আশা নেই, তাদের কোনো অভিলাষ নেই, তাদের কোনো ভয় নেই, তাদের নতুন পথে চলবার কোনো চেষ্টা নেই, এদের মধ্যে কোনো হাসি নেই, কান্না নেই, সন্দেহ নেই, এদের মনের মধ্যে কোনো দ্বিধা নেই। এরা শুধু নিঃশব্দে পদচারণা করে বেড়ায় এবং আকাশের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। অর্থাৎ নিয়মে যা বলা হবে সেটাই করবে, তার বাইরে এক পাও নড়বে না কেউ। আমরা দেখতে পাই যে রাজপুত্র এবং সদাগর তাসের দেশের দ্বীপে এসে তাদের মধ্যে একটা চঞ্চলতা তৈরি করে, যেন কোনো দমকা হাওয়া ঢুকলো তাদের দেশে। প্রতি পদে তারা নিয়মকে ভাঙে, নিজের ইচ্ছে মতো তারা হাসে, কাঁদে, ইচ্ছে মতো যেখানে খুশি চলাফেরা করে। এবং খুব স্বাভাবিক ক্রমে ধীরে ধীরে এই তাসের দ্বীপের অধিবাসীরাও এই চঞ্চলতাকে অনুভব করে। তারা বুঝতে পারে এর মধ্যে একটা অদ্ভুত স্বাধীনতা রয়েছে। তখন তারা অনুভব করে এবং মনে মনে বলতে থাকে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। রাজপুত্র এবং সদাগরকে দেখে তাসের দ্বীপের অধিবাসীরা বুঝতে শুরু করে যে স্বাধীনভাবে নিজের ইচ্ছে মতো চলাফেরা করা যায় এবং এর মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে, মুক্তির আনন্দ। তখন আমরা দেখি তারা ধীরে ধীরে নিজের ইচ্ছে মতো বাঁচতে শুরু করলো, ইচ্ছে অনুযায়ী চুল বাঁধলো, খাবার খেলো এবং চলাফেরা করতে শুরু করলো। তাসের দেশের এই যে লক্ষ্যস্থল, নিঃসন্দেহে এটা হলো আমাদের ভারতবর্ষ, যেটা আমি একটু আগেও বলেছি। রবীন্দ্রনাথের মতে আমরা এই তাস দেশবাসী এক অদ্ভুত প্রাণী, যারা যুক্তিহীন নিয়মকে এবং প্রাচীন প্রথাকে অন্ধভাবে মেনে চলে, কোনো প্রশ্ন করে না। আসলে আমরা দাসত্ব করতে ভালোবাসি, কখনো বিচার করে কাজ করতে ভালোবাসি না। এই যে অন্ধভাবে আমরা মেনে চলি, সবাই নাচছে বলে আমিও নাচছি, সবাই কিছু একটা বলছে বলে আমিও চিৎকার করে সেটাই বলছি, অর্থাৎ আমার মধ্যে বিবেক বিচারবোধ নেই। রবীন্দ্রনাথ এর বিরুদ্ধেই প্রতিবাদ করেছেন যে এই অন্ধ আনুগত্য কতদিন চলবে। এখানে একজন পাঠক হিসাবে আমাদের ভেবে দেখার প্রয়োজন যে রবীন্দ্রনাথ এই কথাটা যখন বলছেন তখনকার সময়কালটা কি এবং এই কথাটা আজকের দিনেও কতখানি প্রযোজ্য। কারণ আমরা এখনো দেখছি রাজনীতির কারণে, ধর্মের কারণে কিভাবে অধিকাংশ জনতা অন্ধ আনুগত্য করছে। এই কথাটা আমার নয়, এটা রবীন্দ্রনাথের কথা, যে মানুষ অন্ধ আনুগত্য করতে ভালোবাসে, প্রশ্নহীন আনুগত্য করতে ভালোবাসে, মাথা নত করে শান্তিতে থাকতে চায়। যাই হোক, তাসের দেশ নামক এই নাটিকাটিতে আমরা তারপরে দেখলাম কি, দেখলাম যে রাজপুত্র এবং সদাগর নিজের চরিত্র, নিজের ইচ্ছে, নিজের অনুভূতির মাধ্যমে কিভাবে তাসের দ্বীপের অধিবাসীদের প্রভাবিত করেছে, তাদের নিয়মকে ভেঙেছে, তাদের রাজত্বকে পাল্টেছে, তাদের মধ্যে সচেতনতা তৈরি করেছে এবং তাদেরকে ওইখানকার বদ্ধ জীবন থেকে মুক্ত করেছে, তাদেরকে যেন নতুন করে বাঁচার একটা অদ্ভুত আস্বাদ দিয়েছে এবং অবশেষে তারা মুক্ত হয়েছে। এইটাই ছিল তাসের দেশ নাটিকার সংক্ষিপ্ত কাহিনী। এবার আমরা তাসের দেশ নাটিকাটি পড়ে এর মধ্য থেকে মূল ভাববস্তু বা রবীন্দ্রনাথের মূল বক্তব্য কি, সেই বিষয়টা এক একটা পয়েন্ট করে স্ক্রিনে শেয়ার করছি, যাতে ছাত্রছাত্রীরা এর মূল ভাব সম্পর্কে একটা ধারণা নিতে পারে বা এটাকে কেন্দ্র করে নতুন কিছু চিন্তা করতে পারে। এমন কোনো কথা নেই যে আমি যে কথাটা বলছি সেটাই টুকে নিতে হবে বা সেটাই একদম সত্য। এটাকে কেন্দ্র করে বা এই চিন্তা চেতনাটাকে দেখার পর নতুন কিছু ভাবা, বর্তমান পরিস্থিতি অনুযায়ী নতুন কিছু লেখা এবং বারবার এটা অনুভব করা যে আমি কি সত্যি আজও তাসের দেশের ওই অধিবাসীদের মতো একটা নিয়মে শৃঙ্খলে বাঁধা মানুষ,
নাকি আমি মুক্ত, নাকি আমি আমার সব কাজ স্বাধীনভাবে করতে পারি, নাকি আমার সমাজ নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে? আসলে আমরা সবাই শৃঙ্খলে আবদ্ধ। আমরা সবাই বিভিন্ন নিয়মের বেড়াজালের মধ্যে ফেঁসে আছি। এর বাইরে যাবার আমাদের অধিকার নেই, সাহস নেই। আর এ কারণেই আমরা দেখেছি রুইতন, হরতন, পঞ্জা মিলে রাজাকে বারবার চুপ করিয়েছে, এবং চুপ করিয়ে তারা প্রতিবাদ করে কি বলেছে, এই কি বলেছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন সেখানে বলা হয়েছে। প্রথমে বলেছে কি, শিকলকে বলে এরা অলংকার। তারপরে বলেছে বোকাকে বলে এরা পণ্ডিত। তারপরে বলেছে বোবাকে বলে এরা সাধু। তারপরে বলেছে মরাকে বলে বাঁচা। এবং শেষে যে প্রশ্নটা তুলেছে, হেঁয়ালিকে বলে এরা শাস্ত্র। অর্থাৎ প্রত্যেকটা প্রথা, প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা বদ্ধ শৃঙ্খলার বিরুদ্ধে এরা প্রশ্ন তুলেছে। এই যে প্রশ্ন করতে শেখা, এই যে নতুন করে জানতে চাওয়া, এখনকার সত্যকে জানতে চাওয়া, এইটা গুরুত্বপূর্ণ। একজন মানুষ যদি পুরনো শৃঙ্খলেই আবদ্ধ থাকে, তাহলে নতুনকে সে জানবে কি করে, নতুন আবিষ্কার হবে কি করে? এবং আমরা নতুনের দিকে যাত্রা না করলে কিভাবে নিজেকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো? যদি নতুনের দিকে যাত্রা না করে এক জায়গায় থেমে থাকি, তাহলে তো সেটা মৃত্যুর সমান। যাই হোক, আমি আবার পুনরায় বলি যে এই নাটক সম্পর্কে মূল ভাবটা তাহলে আমি এক এক করে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। এই নাটকটি পড়ে আমরা যেটা বুঝতে পারি, তার প্রথম যে কথাটা আমি বলবো সেটা হলো, রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন সব পেয়ে গেছি আর নতুন কিছু চাওয়ার আমার নেই, এমনটা ভাবলে আমাদের চলবে না। নতুনের জন্য এগিয়ে যেতে হবে। নিশ্চিন্ত হয়ে যদি আমরা বসে থাকি, তাহলে কিন্তু সেটা মৃত্যুর সমান। দ্বিতীয়ত, এই নাটিকার হাত ধরে সম্ভবত তিনি বলতে চাইছেন আমাদের জীবনে নিয়ম বা শৃঙ্খলার অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু সেটাই কি সবচেয়ে বড়? এ কারণে প্রশ্নহীন আনুগত্য না করে জিজ্ঞাসা ছাড়া সবকিছু মেনে নেওয়া ঠিক নয়। এরপরে আরেকটা যে পয়েন্ট আমার মনে হয়েছে, সেটা হলো যে সকল পণ্ডিত বা শাস্ত্র বিশারদ পুঁথি পড়ে আমাদেরকে বিধান দেন, তাদের প্রতি অন্ধ আনুগত্য না দেখিয়ে জিজ্ঞাসা করে এই সময়ের সত্যকে নতুন করে আমাদের জানা প্রয়োজন। কারণ তিনি যে সত্যকে জেনেছিলেন, সেটা তার সময়কালীন সত্য। এখন সময় বদলেছে, তাই তখন যা সত্য ছিল, এখন তার সত্যতা কতখানি, তার পুনর্বিচারের কিন্তু প্রয়োজন। রবীন্দ্রনাথের মতে স্বপ্ন দেখাও কি পাপ? সন্তুষ্ট না হয়ে নতুন কিছু করার স্বপ্ন দেখতে হবে। তাতে ঝুঁকি আছে, কিন্তু ঝুঁকি নিতে হবে, তবেই তো কিছু পাওয়া সম্ভব। তার মতে যুগে যুগে কালে কালে আমরা দেখেছি অপরকে নিয়ন্ত্রণ করার জন্যই নিয়মকে কিছু লোক বা প্রতিষ্ঠান তৈরি করে, এবং মানুষ যাতে অন্ধ বিশ্বাসে সেই নিয়মকে পালন করে সেই প্রচেষ্টা করে যায়। এর বিরুদ্ধেই রবীন্দ্রনাথ প্রতিবাদ করে সোচ্চার হয়েছেন এই নাটিকার হাত ধরে। এর সাথে আমি আরেকটা কথা বলি যে বিখ্যাত দার্শনিক ওশো, হয়তো ওশোর কথা অনেকেই শুনেছেন, না শুনলে অবশ্যই তার কথাগুলো শুনবেন। বিখ্যাত দার্শনিক ওশো মনে করতেন যে কোনো কিছুর প্রতি অন্ধ বিশ্বাস করাটা আসলে নিজের ইন্টেলেক্টকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। তাই সব সময় মানুষের মনের মধ্যে সত্য কি, এটা জানার জন্য প্রশ্ন থাকা উচিত, প্রশ্ন করা উচিত। অন্ধ আনুগত্য একেবারেই করা উচিত নয়। সেই জন্য বিশ্বাস করার আগে প্রশ্ন করা প্রয়োজন, না হলে নতুন কিছু জানা যাবে না। এর পরের যে ব্যাপারটা বলবো, সেটা হলো যখন আমরা কোনো কিছুকে মেনে নিই বা নিয়ম বলে পালন করি, তখন আমাদের নতুন কিছু খোঁজ করার উৎসাহ, উদ্দীপনা, অনুসন্ধিৎসু যে মন, তার মৃত্যু হয়। আর এটা আমাদের সার্বিক উন্নতির পথে একটা বাধা। রবীন্দ্রনাথ আসলে বলতে চেয়েছেন যে আলস্য মানুষকে শেষ করে দেয়। পরিশ্রমের আনন্দ বা নতুন কিছু সৃষ্টি করার আনন্দই আলাদা। তাই আলস্য ত্যাগ করে নতুনের খোঁজ আমাদেরকে সর্বদা করে যেতে হবে। আবার রবীন্দ্রনাথের মতে নিজেকে মুক্ত করতে গেলে বা সমস্ত রকম শৃঙ্খল থেকে নিজেকে বার করতে হলে অন্ধভাবে কিছু মেনে নেওয়া চলবে না। আর যেই মুহূর্তে নিজেকে মুক্ত করা সম্ভব হবে, তখনই নিজের পূর্ণ রূপ আমরা দেখতে পাবো বা মানুষ দেখতে পাবে। বলাকা নামক যে কাব্যগ্রন্থ,
সেখানেও আমরা সবুজের অভিযান নামক যে কবিতা, সেখানে দেখতে পাই রবীন্দ্রনাথ এই একই ধরনের একটা বক্তব্য দিচ্ছেন, বা একই ধরনের এই সুর সেখানে প্রতিধ্বনিত হচ্ছে। তিনি বলছেন কি? তিনি বলছেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। অর্থাৎ নবীন যেন বসে না থাকে, তারা যেন এগিয়ে যায়। তাদের অসম্ভব প্রাণশক্তি, তারা বসে থাকলে হবে? অর্থাৎ আমরা বলতে পারি এই নাটিকার হাত ধরে রবীন্দ্রনাথ বারবার বলতে চেয়েছেন যে নিয়মের বাঁধ তোমরা ভেঙে দাও। নিয়ম পালনের মধ্য দিয়ে মানুষের জীবনের প্রকৃত সার্থকতা কখনোই আসতে পারে না। জোর করে কোনো নিয়মকে চাপানো ভুল। তাই তার মতে ভুল করে বিপদের মধ্য দিয়ে পার হয়ে সত্যকে জানার অবশ্যই চেষ্টা করতে হবে। এর পাশাপাশি রবীন্দ্রনাথ এই নাটিকার হাত ধরে প্রশ্ন তুলেছেন যে জানা কথা মুখস্থ করে আওড়ানো কি আমাদের প্রকৃত শিক্ষা? জিজ্ঞাসা করার শক্তি এবং নতুনকে জানার আগ্রহ আমাদের মধ্যে থাকা প্রয়োজন। তাই প্রাচীন অর্থহীন নিয়ম পালনের মধ্যে একটা জড়তা রয়েছে, একটা বন্দিত্ব রয়েছে, যেটা ভাঙা প্রয়োজন। এর পাশাপাশি এই নাটিকার হাত ধরে তিনি কি বলছেন? তিনি বলছেন নিজের প্রাণের ইচ্ছাকে, মনের ইচ্ছাকে মানুষকে সম্মান জানাতে হবে। তাই নতুনকে বরণ করতে শিখতে হবে। প্রয়োজনে তার সাথে বিপদকেও বরণ করতে হবে। উল্লেখযোগ্য যে এই নাটকের হাত ধরে কিন্তু রবীন্দ্রনাথ নারী চরিত্রের প্রতিও একটা বিশেষ শ্রদ্ধা দেখিয়েছেন। নাটিকাটি পড়লে আরো ভালো করে পরিষ্কারভাবে বোঝা যাবে। দীর্ঘকাল আমরা দেখে আসছি যে অল্প সংখ্যক কিছু মানুষ, যারা হয় বুদ্ধির জোরে, কিংবা গায়ের জোরে, কিংবা রাজনৈতিক ক্ষমতার জোরে, অথবা টাকার জোরে একটা গোটা সমাজ ব্যবস্থাকে নির্দিষ্ট কিছু নিয়মের শৃঙ্খলে বেঁধে রাখতে চেষ্টা করেছে, নিয়ন্ত্রণ অর্থাৎ কন্ট্রোল করতে চেষ্টা করেছে। এবং আমরা সাধারণ মানুষ বা অন্যান্য আরো কিছু মানুষ, তারা নিজের নিরাপত্তার কারণে, ভয়ে, বা অন্য অন্য কোনো কারণে সেই চাপানো নিয়ন্ত্রণ ব্যবস্থাকে মেনে নিয়েছে বাধ্য হয়ে। এ কারণেই আমরা এই নাটিকা পড়ে বলতে পারি যে সাধারণ মানুষ প্রশ্ন করার ঝুঁকি নিতে চায় না, পরিশ্রম করতে চায় না, বিতর্ক বিবাদে পড়তে চায় না। সে শান্তিতে বাঁচতে চায় অনুগত হয়ে। আর রবীন্দ্রনাথ এর বিরুদ্ধেই প্রতিবাদ করেছেন এই তাসের দেশ নাটিকার হাত ধরে। তাসের দেশ নামক নাটিকার এই যে চারটি দৃশ্যের হাত ধরে, বা বলা ভালো রাজপুত্র, সদাগর, পত্রলেখা ইত্যাদি আরো নানান চরিত্রের হাত ধরে এই নাটকে রবীন্দ্রনাথ ব্যঙ্গাত্মক ভাষায় যে কথা বলতে চেয়েছেন তা সাধারণ পাঠক বুঝতে পারে। বলা ভালো, তাসের দেশের নিজস্ব যে ভাষা রয়েছে, সেই ভাষার বিরুদ্ধেই রবীন্দ্রনাথ প্রতিবাদ জানিয়েছেন। ছক্কা শর্মন, পঞ্জা বর্মন, এদের জীবন বদলেছে রাজপুত্রদের, সদাগরের প্রবেশের ফলে। অর্থাৎ অন্য হাওয়া এসে আরেকজনকে বদলে দিয়েছে, তাদের বদ্ধ জীবন থেকে তাদেরকে মুক্তি দিয়েছে। অর্থাৎ বলা যায় যে শেখানো বুলির বিরুদ্ধে রবীন্দ্রনাথ আজীবন সাহিত্যের নানান ফর্মকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছেন। কখনো প্রবন্ধে, কখনো কবিতায়, কখনো গল্পে, কখনো বা নাটকে। আমার মনে হয় এই যে কনসেপ্ট বা ধারণা রবীন্দ্রনাথ পেয়েছিলেন সম্ভবত বিশ্ব ভ্রমণ করে, দেশ বিদেশের নানান প্রান্ত ঘুরে, প্রচুর মানুষের সঙ্গে আলাপ পরিচয়ের মাধ্যমে তিনি বুঝেছিলেন যে আমরা ভারতীয়রা কত ক্ষুদ্র সমস্যা নিয়ে নিজেদেরকেই একটা জেলখানার মধ্যে বন্দি করে রেখেছি। তাই তিনি সাহিত্যের নানান ফর্ম বা আর্টকে কেন্দ্র করে এই বিশ্বজগতের কনসেপ্টকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন এই ধরনের নাটিকার হাত ধরে। রবীন্দ্রনাথ যেহেতু নিজের পরিচিত সীমার বাইরে অনেক বেশি বেরিয়েছেন, অনেক বেশি জগৎকে দেখেছেন, অনেক বেশি সময় দিয়েছেন, পর্যবেক্ষণ করেছেন, তাই তিনি বুঝেছেন যে আমরা কিভাবে মানসিকভাবে নিজেই নিজেকে বদ্ধ করে রেখেছি, আর আমাদের মুক্তির প্রয়োজন। এই বদ্ধতা আমাদের উন্নতির পথে বাধা। তাসের দেশ এই নাটকটা সম্পর্কে আরো দু একটা কথা বলা প্রয়োজন, খুব বেশি সময় লাগবে না। সেটা হলো, রবীন্দ্রনাথ এই তাসের দেশ নাটকটা লিখেছিলেন শান্তিনিকেতনে বসে। কখন এবং কেন লিখেছিলেন? রবীন্দ্রনাথের পুত্রবধূ প্রতিমা দেবী একটা নাচ নাটকের কথা পরিকল্পনা করে সেই মতো একটা খসড়া লিখেছিলেন, এবং লিখে সেই খসড়া তিনি দিয়েছিলেন শান্তিদেব ঘোষ মহাশয়কে, যাতে তিনি সেটা
তার শ্বশুরমশাই অর্থাৎ রবীন্দ্রনাথকে দিয়ে সংশোধন করিয়ে নেন, যা সংশোধন করার প্রয়োজন সেই নাচ নাটকের জন্য। রবীন্দ্রনাথ সেই খসড়া পড়ার পর যেটা পুত্রবধূ লিখেছিলেন, তিনি একেবারে নতুন করে লিখলেন। 1933-এ তাসের দেশ প্রথম প্রকাশিত হলেও 1938-এ যখন এর পরিবর্ধিত সংস্করণ নতুন রূপে প্রকাশ পায়, তখন সেখানে 4টি নাচের দৃশ্য এবং 8টি নতুন গান সংযোজিত হয়। তার সাথে ছোটখাটো কিছু কথাবার্তার পরিবর্তন করা হয়, অর্থাৎ ডায়লগস চেঞ্জ করা হয়। প্রতিমা দেবীর খসড়া পাওয়ার পর একটা আষাঢ়ে গল্প, তার একটি কবিতা এবং যে খসড়াতে প্রতিমা দেবীর যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যর কথা মাথায় রেখে সব মিলিয়ে একটা নতুন নাটিকা রবীন্দ্রনাথ লিখলেন। আমরা সবাই জানি যে প্রতিমা দেবী ধ্রুপদী নাচের পাশাপাশি ইউরোপিয়ান নাচেও সমানভাবে পারদর্শী ছিলেন। তাই তাসের দেশ নাটক যখন তিনি মঞ্চে উপস্থাপনা করছেন, তখন তিনি এই নাচ নিয়েও অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। প্রসঙ্গত বলা প্রয়োজন যে এই নাটকের যে মঞ্চসজ্জা করেছিলেন নন্দলাল বসু। প্রতিটি চরিত্রের পোশাকের দায়িত্ব কে নেন? পোশাকের দায়িত্ব নিয়েছিলেন প্রতিমা দেবী। এবং রাজকুমারের যে চরিত্র, এই রাজকুমারের চরিত্রে প্রথম পাঠ করেছিলেন শান্তিদেব ঘোষ। আমাদের সকলের কাছে এখন কলকাতায় যেটা এলিট সিনেমা নামে পরিচিত, সেটা একসময় নাম ছিল মদন থিয়েটার। এই মদন থিয়েটারে তাসের দেশ প্রথম অভিনয় করা হয়। একদম শেষ করার আগে বলে নিই, তাসের দেশের যে তাস, সেই তাসগুলো হচ্ছে আমাদের সমাজের শ্রেণীভেদ, আমাদের সমাজের বর্ণাশ্রম প্রথা, এরা আসলে সকলেই অচলায়তনের প্রতীক। অনেক সমালোচক মনে করেন পরোক্ষভাবে এই নাটকের হাত ধরে রবীন্দ্রনাথ ব্রিটিশ রাজের সমালোচনা করেছিলেন। এই যে তাসের দেশ নাটিকাটি, এটি এলিস ইন ওয়ান্ডারল্যান্ড এই রচনার ছায়া অবলম্বনে রচিত বলে অনেকে মনে করেন। এর লেখক হলেন লুইস ক্যারল। তাই আমরা বলতেই পারি যে এই নাটকে রবীন্দ্রনাথের মূল লক্ষ্য ছিল সনাতনী প্রথা এবং ব্রিটিশ রাজের সমালোচনা করা এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো। আর এই প্রতিবাদ জানানোর জন্য রবীন্দ্রনাথ হাতিয়ার করেছিলেন শিশু চরিত্রকে। কারণ শিশুরা সব থেকে বেশি শক্তির উৎস বলে রবীন্দ্রনাথ মনে করতেন। তারা নির্ভীক, তারা কোনো প্রচণ্ড শক্তির কথা জানে না, তারা নির্বিকারে অনায়াসে এগিয়ে যেতে পারে এবং তারা কোনো নিয়মকে তোয়াক্কা করে না। এই কারণে এই নাটকে শিশুদেরকে চরিত্র হিসাবে ব্যবহার করা হয়েছিল। এছাড়াও এই নাটকটিকে আরও নানানভাবে ব্যাখ্যা করা যায়। অনেকে এই বিষয়ে নানান ধরনের মতামত ব্যক্ত করেছেন, কারণ প্রত্যেকের দেখার চোখ আলাদা, বিশ্লেষণ করার শক্তি আলাদা এবং সেই বিষয়টি নিয়ে ভাবা এবং অনুভব করার শক্তি আলাদা। আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম। যদি আমার এই তথ্যপূর্ণ আলোচনা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং নিজের ফিডব্যাক দিন। এতে আর সংশোধনের কি প্রয়োজন এবং পরবর্তীকালে ভিডিও বানাতে গেলে আমরা আরও কোন কোন দিকে নজর দিতে পারি, কারণ আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাই। তো আপনাদের ফিডব্যাক আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই ফিডব্যাক দিন লিখিত আকারে, কারণ এই ফিডব্যাক আমার কাছে একটা টিচারের কাজ করবে। ধন্যবাদ।